রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। 2 ঘন্টায় বাংলাদেশের চট্টগ্রাম দখলের ঘোষণা। ত্রিপুরায় বিজেপির শরিক দল তীব্রমথা পার্টির। আক্রান্ত নয়াদিল্লি ও আগরতলায় বাংলাদেশ দূতাবাস। হিন্দু যুবক নিহতের ঘটনায় বাংলাদেশকে ত্রাসের দেশ আখ্যা দিয়ে অপপ্রচার ভারতের গণমাধ্যমে। নজরুলের মাজারে হাদিকে দাফন নিয়ে নজরুল পরিবার ঘিরে আনন্দবাজার পত্রিকার জঘন্য মিথ্যাচার ও উস্কানি। সিরিয়ার নতুন 2টি এলাকা দখল ইসরায়েলের। ভেনেজুয়েলার আরও একটি তেল ট্যাঙ্কার দখল যুক্তরাষ্ট্রের। ভারতের রাজধানী নয়াদিল্লির বাংলাদেশে দূতাবাসে আক্রমণ করেছে অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনারা। অপরদিকে ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে বিজেপির শরিক দল তীব্রমথার যুব সংগঠনের কর্মীরা। তারা সেখান থেকে বাংলাদেশের চট্টগ্রাম দখলেরও হুমকি দিয়েছে 2 ঘন্টার মধ্যে। শনিবার নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাসের মূল ফটকের সামনে বিক্ষোভ করেছে অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনা নামক সংগঠনের কিছু উগ্র হিন্দু। তাদেরকে কোনো ধরনের বাধা দেয়নি ভারতের আইন শৃঙ্খলা বাহিনী। দূতাবাসের একেবারে মূল ফটকের সামনে এভাবে উগ্রপন্থীদের চলে যাওয়ার ঘটনাকে দূতাবাস আক্রান্ত হওয়া হিসেবে আখ্যায়িত করেছেন অনেক কূটনীতিক। কারণ জেনেভা কনভেনশন অনুযায়ী কোনো একটি দেশে অবস্থিত বিদেশি দেশের দূতাবাস হলো বিদেশি সেই দেশটির একটি ভূখণ্ড, আর বিদেশি কোনো দূতাবাসের উপর আক্রমণ সেই দেশটির উপর আক্রমণ হিসেবে গণ্য করা হয়ে থাকে। সে কারণে যে দেশে বিদেশি দূতাবাস অবস্থিত সেই দেশটি সব বিদেশি দূতাবাস ও বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা দিতে বাধ্য। কিন্তু ভারতীয় নিরাপত্তা বাহিনীর সহায়তায় শনিবার উগ্র হিন্দুরা বাংলাদেশ দূতাবাসের মূল ফটকের সামনে চলে যায় এবং বাংলাদেশ বিরোধী স্লোগান দেয়। তারা বাংলাদেশের রাষ্ট্রদূতকে হত্যারও হুমকি দেয়। এ সময় সম্পূর্ণ নীরব দাঁড়িয়ে থাকে ভারতীয় নিরাপত্তা বাহিনীর লোকজন। ফলে সম্পূর্ণ নিরাপত্তাহীনতায় পড়ে বাংলাদেশ দূতাবাসের কূটনীতিক ও কর্মচারীরা। দূতাবাসের মূল ফটকের সামনে যেতে হলে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী পার হয়ে যেতে হয়, কিন্তু কোনো পর্যায়ে ভারতীয় নিরাপত্তা বাহিনীর লোকজন উগ্র এই হিন্দুদের বাধা দেয়নি। অপরদিকে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের সামেন শনিবার বিজেপির শরিক দল তীব্রমথার যুব সংগঠন YTF এর শতাধিক উগ্র কর্মী সমর্থক বিক্ষোভ করেছে। তবে তাদেরকে সেখানে উপদূতাবাসের কার্যালয় থেকে 200 মিটার দূরে থামিয়ে দেয় নিরাপত্তা বাহিনী। বিক্ষোভ থেকে YTF হুমকি দেয় তারা বাংলাদেশের বৃহত্তর চট্টগ্রামকে ফেনী থেকে আলাদা করে দেবে, একইভাবে উত্তরবঙ্গকেও মূল ভূখণ্ড থেকে আলাদা করবে। বিক্ষোভকারীরা দাবি করে কেন্দ্রীয় সরকার বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তারা 2 ঘন্টার মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকত পর্যন্ত পৌঁছে যাবে এবং গোটা চট্টগ্রাম দখল করে নেবে। এছাড়া আগরতলার অন্য একটি এলাকায় আমরা বাঙালি ব্যানারে বিক্ষোভ করেছে কিছু হিন্দু নারী পুরুষ। তাদের অভিযোগ 2024 সালে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর সেখানে সংখ্যালঘু হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছে। এর আগে 24 জুলাই বিপ্লবের পর আক্রমণ ও ভাঙচুর করা হয় আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়। জুলাই বিপ্লবী হাদিকে হত্যার জন্য গত কয়েকদিন ধরে ভারতকে দায়ী করে ভারত বিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয় সারা দেশে বিভিন্ন বিক্ষোভ থেকে। এর প্রতিবাদে ভারতীয় বাংলাদেশ বিরোধী এসব বিক্ষোভের আয়োজন করা হয়। এ নিয়ে 2 দেশের মধ্যে চলছে পাল্টাপাল্টি উত্তেজনা। গত 18 ডিসেম্বর বাংলাদেশের ময়মনসিংহে একজন হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনাকে রোববার লিড নিউজ করেছে আনন্দবাজার। 18 ডিসেম্বর ময়মনসিংহে দীপু দাস নামে একজন হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করে তার লাশ গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেয় আওয়ামী সন্ত্রাসীরা। এই ঘটনাকে ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করেছে বাংলাদেশের উত্তেজিত মুসলমানরা বলে খবর প্রচার করে বাংলাদেশের এক শ্রেণীর ও ভারতের বিভিন্ন গণমাধ্যম। বিশেষ করে ভারতের বিভিন্ন গণমাধ্যমে এই ঘটনাকে বাংলাদেশে এভাবে বর্বর উপায়ে ইউনূস সরকারের অধীনে হিন্দুদের হত্যা করা হচ্ছে বলে উস্কানি সৃষ্টি করছে। তবে বাংলাদেশের একাধিক গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে ইতোমধ্যে বের হয়ে আসছে ঘটনার প্রকৃত কারণ। এতে বলা হয়েছে বর্বর উপায়ে দীপু দাসকে হত্যার সাথে জড়িত গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানের মালিক বাদশা মিয়া। সে আওয়ামী ঘনিষ্ঠ এবং পুলিশের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ ও শহীদুল হকের ঘনিষ্ঠ বন্ধু। নিহত দীপু দাস বাদশা মিয়ার পায়োনিয়ার নেটওয়ার্কস এর একজন কর্মচারী এবং শ্রমিক নেতা ছিলেন। তিনি শ্রমিকদের অধিকারের পক্ষে আন্দোলনের নেতৃত্ব দিতেন। সে কারণে তিনি মালিক পক্ষের চক্ষুশূলে পরিণত হন।
গত 18 ডিসেম্বর রাতে মালিকপক্ষ তাকে ডেকে জোরপূর্বক চাকরি ছাড়ার নির্দেশ দেয়। এতে রাজি না হলে তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে ধর্ম অবমাননার অভিযোগ তুলে অন্য কর্মচারী ও স্থানীয় লোকদের খেপিয়ে তোলা হয়। মালিকপক্ষ পূর্ব পরিকল্পনা অনুসারে আগে থেকে কারখানার বাইরে লোকজন জড়ো করে রাখে। এরপর দীপু দাসকে ইসলাম বিরোধী নবী অবমাননাকারী আখ্যায়িত করে উত্তেজিত জনতার হাতে তুলে দেয়। তারা তাকে ঘটনাস্থলে পিটিয়ে হত্যা করে। স্থানীয়রা জানিয়েছেন, গার্মেন্টস ব্যবসায়ী বাদশা মিয়া শেখ হাসিনার শাসনামলে প্রশাসনকে ম্যানেজ করে ভালুকার বনাঞ্চল দখল করে বিশাল শিল্প সাম্রাজ্য গড়ে তুলেছেন। দীপু দাসকে হত্যা করে মালিকপক্ষ এক ঢেলে দুই পাখি মারতে চেয়েছেন। একদিকে কারখানার নিরাপদ রাখা, অপরদিকে ঘটনাকে ধর্ম অবমাননার রূপ দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা। নিহত দীপু দাসের পরিবার জানিয়েছে, এটি ধর্ম অবমাননা নয়, বরং পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দীপু দাসকে। এই ঘটনাকে এখন ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী তথাকথিত বিভিন্ন গণমাধ্যম ভিন্ন খাতে প্রচারের ষড়যন্ত্র করছে। মোদী সরকারকে উস্কানি দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। ভারতের চরম উগ্রপন্থী আনন্দবাজার পত্রিকা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারে শরীফ ওসমান হাদিকে দাফন করা নিয়েও উস্কানি সৃষ্টি ও মিথ্যা খবর পরিবেশন করছে। আনন্দবাজার একটি খবরের শিরোনাম করেছে, নজরুলের সমাধি থাকবে তো। আনন্দবাজার লিখেছে, কবি নজরুলের পাশে বাংলাদেশের প্রথিত যশা অনেক ব্যক্তির কবর রয়েছে, সেখানে হাদিকে সমাহিত করা কতটা যৌক্তিক হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। হাদির সমাধি ঘিরে ভবিষ্যতে সংঘাত হতে পারে বলে লিখেছে আনন্দবাজার। আনন্দবাজার লিখেছে, কবি নজরুলের পাশে হাদিকে দাফন করায় তীব্র আপত্তি জানিয়েছে নজরুলের পরিবার। তারা হাদির মতো একজন উগ্রপন্থী যিনি আততায়ীর গুলিতে নিহত হয়েছেন তাকে নজরুলের পাশে দাফন করায় ক্ষোভ প্রকাশ করেছেন নজরুলের পরিবারের সদস্যরা। আনন্দবাজার বর্ধমানের চুরুলিয়া সোনালী কাজী ও স্বরূপ কাজী নামে দুইজনের উদ্ধৃতি ব্যবহার করেছে এক্ষেত্রে, কিন্তু তারা কাজী নজরুল ইসলামের কি হন তার কোনো কিছুই উল্লেখ করেনি আনন্দবাজার। বস্তুত তারা মূলত কেউই কাজী নজরুল ইসলামের পরিবারের কোনো সদস্যই নন, কারণ কাজী নজরুল ইসলামের বড় ছেলে কাজী সব্যসাচীর 3 সন্তানের নাম হলো খিলখিল কাজী, মিষ্টি কাজী ও বাবুল কাজী। কবির দ্বিতীয় ও কনিষ্ঠ ছেলের নাম কাজী অনিরুদ্ধ 3 সন্তানের নাম কাজী অনির্বাণ, কাজী অরিন্দম ও কাজী অনিন্দিতা। কাজী নজরুল ইসলামের কোনো ছেলে বর্তমানে বেঁচে নেই, আর তার পরিবারের বা সরাসরি বংশের কোনো সদস্য বর্তমানে বর্ধমানের চুরুলিয়ায় নেই। অপরদিকে ভারতপন্থী ছায়ানটে ভাঙচুর নিয়ে রোববারও আনন্দবাজার মাতম করে রিপোর্ট প্রকাশ করেছে। রোববার বাংলাদেশ নিয়ে আনন্দবাজার পত্রিকার আরেকটি বিশেষ প্রতিবেদনের শিরোনাম হলো ত্রাসের দেশ। সিরিয়ার দক্ষিণে নতুন 2টি এলাকা দখলে নিয়েছে ইসরায়েল। শনিবার নতুন এই 2টি এলাকা দখলে নিয়ে সেখানে সেনা ক্যাম্প ও চেকপোস্ট স্থাপন করেছে সিরিয়ান আর্মি। সিরিয়ার দক্ষিণে কুনেত্রা অঞ্চলে আইন জীবান এবং আল আজরফ এলাকা দুটি সিরিয়া দখল করল। এর আগে 2024 সালের 8 ডিসেম্বর বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়া গোলান মালভূমির কাছে সিরিয়ার হারমন পর্বত এলাকা দখল করে নেয়। তাছাড়া পূর্বের শান্তি চুক্তি উপেক্ষা করে সিরিয়া তাদের দখলে থাকা গোলান মালভূমি এলাকায় সিরিয়ান সীমান্ত ঘেঁষে সেনা মোতায়েন করে। সেখানে থাকা বাফার জোন তুলে দিয়ে সেখানেও অবস্থান নেয় ইসরায়েল আর্মি। ইসরায়েলের এই আগ্রাসন মোকাবেলার কোনো সামরিক শক্তি নেই বর্তমানে সিরিয়ার নতুন সরকারের। আল জাজিরা খবরে বলা হয়েছে, সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকে প্রায় প্রতিদিনই সিরিয়ার কোনো না কোনো এলাকা দখল করছে ইসরায়েল আর্মি। ভেনেজুয়েলার আরেকটি তেলবাহী ট্যাঙ্কার দখল করেছে যুক্তরাষ্ট্র। শনিবার ক্যারিবিয়ান সাগরে বারবাডোসের পূর্বে যুক্তরাষ্ট্র আর্ম হেলিকপ্টার থেকে অবতরণ করে ভেনেজুয়েলার তেলবাহী ট্যাঙ্কারে। এর আগে গত 10 ডিসেম্বর যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার আরেকটি বিশাল তেলবাহী ট্যাঙ্কার দখল করে। গত বুধবার ডোনাল্ড ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার তেল সম্পদ দরকার আমাদের, ভেনেজুয়েলার তেল আসলে আমাদের তেল। একসময় আমাদের তেল কোম্পানি ভেনেজুয়েলায় ব্যবসা করত, আমরা আবার সে অবস্থা ফিরিয়ে আনবো। ভেনেজুয়েলায় বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি জ্বালানি তেল মজুত রয়েছে, আর সে তেলের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ভেনেজুয়েলার সামরিক আগ্রাসনের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে 17 বছরের কারাদণ্ডের রায়কে সহজ ভাষায় বুঝতে হলে এটিকে শুধু একটি দুর্নীতি মামলার রায় হিসেবে না দেখে পাকিস্তানের রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা এবং ক্ষমতার বাস্তব কাঠামোর ভেতর থেকে দেখতে হবে। কারণ এই ঘটনা হঠাৎ করে ঘটে যাওয়া কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, বরং এটি বহু বছর ধরে জমে ওঠা রাজনৈতিক দ্বন্দ্ব, প্রতিষ্ঠানগত সংকট এবং জনগণের সঙ্গে রাষ্ট্রের দূরত্বের একটি প্রকাশ। ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে নতুন করে 17 বছর কারাদণ্ড কি পাক রাজনীতির নোংরা খেলার প্রতিফলন?
পাকিস্তানের রাষ্ট্রীয় উপহার বা তোশাখানা ব্যবস্থার নিয়ম বহুদিনের পুরনো, যেখানে বিদেশি রাষ্ট্রপ্রধান বা সরকার থেকে পাওয়া উপহার নির্দিষ্ট দামে কিনে নেওয়ার সুযোগ থাকে। বাস্তবে এই ব্যবস্থার অপব্যবহার পাকিস্তানের রাজনীতিতে প্রায় প্রকাশ্য বিষয় ছিল। সামরিক শাসক থেকে শুরু করে বেসামরিক প্রধানমন্ত্রী অনেকেই এই নিয়মের ফাঁক ফোকর ব্যবহার করেছেন, কিন্তু খুব কম ক্ষেত্রেই তা বড় শাস্তির পর্যায়ে গেছে। এই কারণে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে, তাহলে ইমরান খানের ক্ষেত্রেই কেন এত কঠোর শাস্তি? কেন 17 বছরের কারাদণ্ড? কেন তার স্ত্রীকেও একই মামলায় অভিযুক্ত করা হলো? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে দেখা যায় ইমরান খান পাকিস্তানের রাজনীতিতে শুধু আরেকজন রাজনীতিবিদ নন, তিনি একটি আলাদা রাজনৈতিক বাস্তবতার প্রতীক। ক্রিকেট বিশ্বকাপ জয়ী নায়ক হিসেবে তার জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া, আর সেই জনপ্রিয়তাকে তিনি রাজনীতিতে রূপান্তর করেন দুর্নীতি বিরোধী বক্তব্য ও পুরনো রাজনৈতিক অভিজাতদের বিরুদ্ধে অবস্থান নিয়ে। তার রাজনীতি সাধারণ মানুষের, বিশেষ করে তরুণদের মধ্যে আশার আলো জন্ম দেয় যে পাকিস্তান হয়তো নতুন কিছু সম্ভব হবে। কিন্তু এই জনপ্রিয়তাই তাকে ক্ষমতার পুরনো কেন্দ্রগুলোর কাছে অস্বস্তিকর করে তোলে। পাকিস্তানের রাষ্ট্রীয় বাস্তবতায় নির্বাচিত সরকার, সামরিক বাহিনী, ব্যুরোক্রেসি এবং বিচার ব্যবস্থার মধ্যে একটি অদৃশ্য শক্তির ভারসাম্য সবসময় কাজ করে। যে নেতা এই ভারসাম্যের বাইরে যেতে চান বা নিজের মতো করে নিয়ম লিখতে চান, তার জন্য সমস্যা তৈরি হয়। ইমরান খানের ক্ষেত্রেও তাই হয়েছে। ক্ষমতায় থাকার সময় তিনি কখনো সামরিক বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন, আবার কখনো স্বাধীন অবস্থান নেওয়ার চেষ্টা করেছেন। এই দোদুল্যমান অবস্থান শেষ পর্যন্ত তার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। 2022 সালে অনাস্থা ভোটে তার পতন অনেকের কাছে স্বাভাবিক সংসদীয় প্রতিক্রিয়া মনে হলেও তার সমর্থকদের বড় অংশ বিশ্বাস করে এটি ছিল পরিকল্পিতভাবে তাকে সরিয়ে দেওয়ার উদ্যোগ। সেই ঘটনার পর থেকেই তার বিরুদ্ধে মামলার সংখ্যা দ্রুত বাড়তে থাকে। দুর্নীতি, রাষ্ট্রীয় গোপন তথ্য, অবৈধ অর্থায়ন, একটির পর একটি অভিযোগ। কিছু মামলায় তিনি খালাস পান, কিছুতে সাজা হয়, কিন্তু মোটের উপর তাকে আইনি জালে আটকে রাখা হয়। তোশাখানা মামলাটি এই ধারাবাহিকতারই অংশ। এখানে অভিযোগ হলো তিনি তার স্ত্রীর রাষ্ট্রীয় উপহার বাজার দরের তুলনায় অনেক কম দামে কিনে পরে তা বিক্রি করে লাভ করেছেন। আইন অনুযায়ী এটি অপরাধ, কিন্তু প্রশ্ন হলো শাস্তির মাত্রা। পাকিস্তানের অতীত নজির দেখলে দেখা যায় এই ধরনের অপরাধে সাধারণত অর্থদণ্ড, সম্পদ বাজেয়াপ্ত বা তুলনামূলক কম মেয়াদে সাজা দেয়া হয়। কিন্তু এখানে 17 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে, যা কার্যত তাকে দীর্ঘ সময়ের জন্য রাজনীতির বাইরে ঠেলে দেয়। সহজ ভাষায় বললে এই সাজা শুধু শাস্তি নয়, এটি একটি রাজনৈতিক বার্তা। সেই বার্তাটি হলো ইমরান খান আর গ্রহণযোগ্য নন, তাকে আর ক্ষমতার খেলায় জায়গা দেয়া হবে না। বুশরা বিবিকে এই মামলায় যুক্ত করা হলেও সেই বার্তার অংশ। পাকিস্তানের সমাজে একজন নেতার স্ত্রীকে এভাবে কারাদণ্ড দেয়া খুবই বিরল ঘটনা, এবং এটি ইমরান খানের উপর মানসিক ও সামাজিক চাপ বাড়ানোর কৌশল হিসেবেই দেখা হচ্ছে। তার বোন আলিমা খানুম যে ভাষায় বলেছেন বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে, তা অনেক মানুষের অনুভূতির প্রতিফলন। কারণ সাধারণ মানুষ দেখছে একদিকে বড় বড় রাজনৈতিক পরিবার ও শক্তিশালী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ থাকলেও তারা তুলনামূলকভাবে নিরাপদ, অন্যদিকে একজন জনপ্রিয় কিন্তু ক্ষমতা কেন্দ্রের বাইরে থাকা নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই দ্বৈত মানদণ্ডই মানুষের আস্থা নষ্ট করছে। তবে এটাও সত্য যে ইমরান খান পুরোপুরি নির্দোষ, এই কথা জোর দিয়ে বলা কঠিন। রাষ্ট্রীয় উপহারের অপব্যবহার নৈতিকভাবে ভুল এবং আইন ভাঙা হয়ে থাকলে তার দায় থাকা উচিত। কিন্তু ন্যায় বিচার তখনই বিশ্বাসযোগ্য হয় যখন আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ হয়। এখানে সেই সমতা অনুপস্থিত। এই অনুপস্থিতি মামলাটিকে বিতর্কিত করেছে। ইমরান খানের জনপ্রিয়তা এই পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। তিনি এখন কারাগারে থেকেও রাজনীতির কেন্দ্রবিন্দুতে। তার সমর্থকরা তাকে একজন নির্যাতিত নেতা হিসেবে দেখছেন, যার বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা হচ্ছে। গত 2 বছরে পাকিস্তানে যে বিক্ষোভ, আন্দোলন এবং অনলাইন প্রচারণা দেখা গেছে, তা প্রমাণ করে যে তাকে কারাগারে রেখে সমস্যার সমাধান হয়নি, বরং সমাজ আরও বিভক্ত হয়েছে। একদিকে যারা মনে করেন আইন প্রয়োগ হয়েছে, অন্যদিকে যারা মনে করেন এটি রাজনৈতিক প্রতিহিংসা। এই বিভাজন পাকিস্তানের জন্য বিপজ্জনক, কারণ এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উপর মানুষের আস্থা কমিয়ে দেয়। আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকেই বিষয়টি গুরুত্বপূর্ণ। পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ দেশ ভূ রাজনীতি, নিরাপত্তা এবং অর্থনীতির দিক থেকে। একটি জনপ্রিয় নেতাকে দীর্ঘদিন ধরে কারাবন্দী রাখা দেশটির গণতান্ত্রিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করে। বিদেশি বিনিয়োগকারীরা অস্থিরতা দেখে পিছিয়ে যায়, কূটনৈতিক সম্পর্কেও চাপ
চাপ তৈরি হয়। মানবাধিকার সংগঠনগুলো প্রশ্ন তোলে বিরোধী কণ্ঠ দমন করা হচ্ছে কিনা। সরকার পক্ষ অবশ্য বলে এটা সম্পূর্ণ আইনি প্রক্রিয়া, এখানে কোনো রাজনীতি নেই। কিন্তু বাস্তবে যখন বিচার প্রক্রিয়া বারবার রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে আসে তখন সেই দাবি দুর্বল হয়ে পড়ে। ভবিষ্যতে এই রায়ের দীর্ঘস্থায়ী প্রভাব পড়বে। যদি ইমরান খান দীর্ঘ সময় কারাগারে থাকেন, তার দল পিটিআই নেতৃত্ব সংকটে পড়বে। আন্দোলনের দিক নির্দেশ অনিশ্চিত হবে এবং পাকিস্তানের রাজনীতিতে বিরোধী কণ্ঠ আরও দুর্বল হয়ে পড়বে। আবার যদি আপিল বা রাজনৈতিক সমঝোতার মাধ্যমে তার মুক্তি হয়, তবে এই রায়কে ইতিহাসে একটি চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেখা হবে। সাধারণ মানুষের চোখে তখন প্রশ্ন উঠবে, এই বিচার কি সত্যি ন্যায় বিচার ছিল, নাকি সময়ের প্রয়োজনে নেওয়া একটি রাজনৈতিক সিদ্ধান্ত? সব মিলিয়ে সহজ ভাষায় বলা যায়, ইমরান খান, বুশরা বিবির 17 বছরের সাজা পাকিস্তানের জন্য একটি বড় উদাহরণ। এই ঘটনা দেখিয়ে দিয়েছে যে পাকিস্তান সমস্যা শুধু ব্যক্তির নয়, বরং পুরো ব্যবস্থার। আর যতদিন সেই ব্যবস্থায় স্বচ্ছতা, সমতা, জবাবদিহিতা নিশ্চিত না হয়, ততদিন এমন বিতর্কিত রায় আসতেই থাকবে। আর সাধারণ মানুষ বারবার প্রশ্ন করবে, এই বিচার আসলে কাদের জন্য? পাকিস্তান ও তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা সাম্প্রতিক বছরগুলোতে যে মাত্রায় গভীর, বহুমাত্রিক ও কৌশলগত রূপ নিয়েছে, তার দুটি সবচেয়ে তাৎপর্যপূর্ণ উদাহরণ হল তুরস্কের বিমান বাহিনীর জন্য পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্সের 52টি সুপার মুশাক প্রশিক্ষণ বিমানের সরবরাহ সম্পন্ন করেছে এবং তুরস্কে নির্মিত দ্বিতীয় বাবর শ্রেণীর করভেট PNS খাইবারের পাকিস্তান নৌবাহিনীতে আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি। এই দুটি ঘটনাকে আলাদা আলাদা প্রযুক্তিগত বা ক্রয় বিক্রয় সংক্রান্ত সাফল্য হিসেবে দেখলে এর প্রকৃত কৌশলগত গুরুত্ব ধরা পড়ে না, বরং এগুলো দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের নিরাপত্তা বাস্তবতায় পাকিস্তান ও তুরস্কের পারস্পরিক আস্থা, দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা পরিকল্পনা এবং উদীয়মান প্রতিরক্ষা শিল্পের সক্ষমতার প্রতিফলন হিসেবে বিবেচনা করা উচিত। সুপার মুশাক প্রকল্পের দিকে তাকালেই প্রথমেই বোঝা যায় যে এটি কেবল একটি প্রশিক্ষণ বিমান রপ্তানির গল্প নয়, বরং পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পের কয়েক দশকের বিবর্তনের ফল। সুইডিশ সাব MFI 17 নকশার উপর ভিত্তি করে পাকিস্তান যে উৎপাদন অধিকার 80-র দশকে অর্জন করেছিল, সেটি পরবর্তীতে মুশাক ও সুপার মুশাক প্ল্যাটফর্মে রূপ নেয়। এই প্ল্যাটফর্মকে সময়ের সঙ্গে সঙ্গে আধুনিকায়ন করা, শক্তিশালী ইঞ্জিন সংযোজন, উন্নত অ্যাভিওনিক্স, আন্তর্জাতিক ফ্লাইট সেফটি মানদণ্ড যেমন US FAR 23 অনুসারে সার্টিফিকেশন নিশ্চিত করা, সবকিছু মিলিয়ে একটি পরিপক্ক, পরীক্ষিত ও রপ্তানিযোগ্য পণ্য হয়ে ওঠে। তুরস্কের মতো একটি দেশ যাদের নিজস্ব উন্নত এভিয়েশন ইন্ডাস্ট্রি রয়েছে এবং যারা প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে প্রশিক্ষণ বিমান বেছে নেয়, তাদের কাছে PSCর সুপার মুশাক নির্বাচিত হওয়া নিজেই পাকিস্তানের প্রযুক্তিগত সক্ষমতার বড় প্রতীক। 2017 সালে চুক্তি স্বাক্ষরের পর দীর্ঘ সময় ধরে এই প্রকল্প বাস্তবায়ন করা সহজ ছিল না। বৈশ্বিক মহামারী, সরবরাহ চেইনের বিঘ্ন, প্রশিক্ষণ ও গ্রাউন্ড সাপোর্টের মতো বিষয়গুলো প্রকল্পের সময়সূচিতে প্রভাব ফেলেছিল। তবুও 2022 সালের শেষ দিকে প্রথম 3টি বিমান সরবরাহের মাধ্যমে যে যাত্রা শুরু হয়, তার ধারাবাহিকতা বজায় রেখে 2025 সালের ডিসেম্বরে গিয়ে সম্পূর্ণ হয়। এই সময়সীমা ধরে কাজ চালিয়ে যাওয়া প্রমাণ করে যে PSC কেবল বিমান তৈরি করতেই সক্ষম নয়, বরং দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও প্রকল্প ব্যবস্থাপনার দক্ষতাও অর্জন করেছে। সুপার মুশাকের প্রযুক্তিগত বৈশিষ্ট্যগুলো তুরস্কের মতো একটি ন্যাটো সম্পর্কিত দেশের প্রশিক্ষণ প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। 260 হর্স পাওয়ারের ইঞ্জিন, আধুনিক গার্মিন অ্যাভিওনিক্স, অ্যারোবটিক সক্ষমতা, ইনস্ট্রুমেন্ট ফ্লাইট ও প্রাথমিক পাইলট প্রশিক্ষণের জন্য উপযোগী নকশা, সব মিলিয়ে এটি একটি বহুমুখী প্রশিক্ষণ প্ল্যাটফর্ম। এর অপারেশনাল খরচ তুলনামূলকভাবে কম হওয়ায় দীর্ঘমেয়াদে এটি বাজেটের উপর চাপ কমায়, যা আধুনিক বিমান বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে আজারবাইজান, ইরান, নাইজেরিয়া, ওমান ও কাতারের মতো দেশ এই বিমান ব্যবহার করে আসছে, কিন্তু তুরস্কের মতো বৃহৎ ও প্রযুক্তিগতভাবে উচ্চাকাঙ্ক্ষী একটি দেশের পূর্ণবহর সুপার মুশাকে সজ্জিত হওয়া PSCর রপ্তানি ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করেছে। এই রপ্তানি শুধু বৈদেশিক মুদ্রা আয়ের উৎস নয়, এটি প্রযুক্তিগত আদান প্রদান, প্রশিক্ষণ সহযোগিতা এবং ভবিষ্যৎ যৌথ প্রকল্পের ভিত্তিও তৈরি করে। তুরস্কের পাইলট প্রশিক্ষণ ব্যবস্থার সঙ্গে পাকিস্তানি প্ল্যাটফর্মের একীভূত হওয়া মানে ভবিষ্যতে আপগ্রেড, মেইনটেন্যান্স এবং সম্ভবত যৌথ উন্নয়ন উদ্যোগের সম্ভাবনা তৈরি হয়। এর মাধ্যমে পাকিস্তান কেবল বিক্রেতা নয়, বরং একটি দীর্ঘমেয়াদী অংশীদার হিসেবে আবির্ভূত হলো।
এই প্রেক্ষাপটে নৌক্ষেত্রে পিএনএস খাইবারের অন্তর্ভুক্তি আরও বড় কৌশলগত চিত্র তুলে ধরে। বাবর শ্রেণীর করভেট প্রকল্পটি পাকিস্তান নৌবাহিনীর আধুনিকায়নের একটি মূল স্তম্ভ। 2018 সালে প্রায় $1.5 বিলিয়ন চুক্তির মাধ্যমে 4টি বহুমুখী করভেট নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়, যার মধ্যে 2টি তুরস্কে এবং 2টি করাচি শিপইয়ার্ডে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে নির্মিত হচ্ছে। এটি পাকিস্তানের জাহাজ নির্মাণ সক্ষমতা বৃদ্ধির একটি সুপরিকল্পিত উদ্যোগ। পিএনএস খাইবার, যা ইস্তাম্বুল নেভাল শিপইয়ার্ডে তুর্কি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আসফাটের মাধ্যমে নির্মিত, পাকিস্তান নৌবাহিনীর জন্য একটি অত্যাধুনিক যুদ্ধ প্ল্যাটফর্ম। প্রায় 2900 টন ডিসপ্লেসমেন্ট ও 108.8 মিটার দৈর্ঘ্যের এই করভেট স্টেলথ নকশা ধারণ করে, যা রাডার ক্রস সেকশন কমিয়ে শত্রু শনাক্তকরণ এড়াতে সহায়তা করে। আধুনিক নৌযুদ্ধে যেখানে সেন্সর ও তথ্যই প্রধান শক্তি, সেখানে এই ধরনের নকশা জাহাজে টিকে থাকার সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। এর সেন্সর ও অস্ত্র ব্যবহার সমন্বয় পাকিস্তান নৌবাহিনীকে একযোগে আকাশ, পৃষ্ঠ ও সাবসারফেস হুমকি মোকাবেলার সক্ষমতা দেয়। থ্যাসেল স্মার্ট MK2 3D রাডার প্রায় 250 কিলোমিটার পর্যন্ত নজরদারি দিতে সক্ষম, যা আঞ্চলিক সামুদ্রিক পরিস্থিতিতে একটি বড় সুবিধা। আসেলসনের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাক এবং লো প্রবাবিলিটি অফ ইন্টারসেপ্ট নেভিগেশন রাডার জাহাজটিকে আধুনিক ইলেকট্রনিক যুদ্ধ পরিবেশে কার্যকর করে তোলে। অস্ত্র ব্যবহারের দিকে তাকালে দেখা যায় 76 মিলিমিটার ওটো মেলার প্রধান গান, গোগদেনিস 35 মিলিমিটার CIWS এবং MBDA আলবাট্রস NG ক্ষেপণাস্ত্রের জন্য 12 সেল VLS সব মিলিয়ে এটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা প্রদান করবে। 40 কিলোমিটারের বেশি পাল্লার আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এই শ্রেণীর করভেটকে কেবল আত্মরক্ষামূলক নয়, বরং বহরের অন্যান্য জাহাজের জন্য আমব্রেলা হিসেবে কাজ করার সক্ষমতা দেয়। হারবা ক্রুজ মিসাইল যুক্ত হওয়ায় এটি ভূমি ও সমুদ্র উভয় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, যা পাকিস্তানের নৌবাহিনীর কৌশলগত সক্ষমতা অনেকটাই বাড়িয়ে দেয়। অ্যান্টি সাবমেরিন সক্ষমতা এই প্ল্যাটফর্মের আরেকটি গুরুত্বপূর্ণ দিক। হালকা টর্পেডো ও হেলিকপ্টার অপারেশনের সুবিধা জাহাজটিকে সাবমেরিন হুমকি মোকাবেলায় কার্যকর করে তোলে। ভারত মহাসাগরীয় অঞ্চলে সাবমেরিন কার্যক্রম বাড়তে থাকায় এই সক্ষমতা পাকিস্তানের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। হ্যাভেলসানের কমব্যাট ম্যানেজমেন্ট সিস্টেম সব সেন্সর ও অস্ত্রকে একীভূত করে নেটওয়ার্ক অপারেশন নিশ্চিত করে, যা আধুনিক নৌযুদ্ধের অপরিহার্য উপাদান। পিএনএস খাইবারের সফল সমুদ্র পরীক্ষা ও লাইভ ফায়ার ট্রায়াল প্রমাণ করে যে এটি কেবল কাগজে কলমে নয়, বাস্তব যুদ্ধ পরিস্থিতিতেও কার্যকর হওয়ার জন্য প্রস্তুত। এই অন্তর্ভুক্তি পাকিস্তান নৌবাহিনীর প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি ভারত মহাসাগরীয় অঞ্চলে শক্তির ভারসাম্যে একটি বার্তা দেয়। বিশেষ করে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের সঙ্গে যুক্ত সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করা পাকিস্তানের কৌশলগত অধিকারের অংশ। আর এই ধরনের বহুমুখী করভেট সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই দুটি ঘটনাকে একসঙ্গে দেখলে পাকিস্তান তুরস্ক প্রতিরক্ষা সম্পর্কের একটি সুসংহত চিত্র ফুটে ওঠে। একদিকে পাকিস্তান তুরস্কের বিমান বাহিনীর প্রশিক্ষণ কাঠামোর অংশ হয়ে উঠছে, অন্যদিকে তুরস্ক পাকিস্তান নৌবাহিনীর আধুনিকায়নের প্রধান অংশীদার হিসেবে আবির্ভূত হচ্ছে। এটি একটি পারস্পরিক নির্ভরশীল সম্পর্ক, যেখানে উভয় দেশই প্রযুক্তি, অভিজ্ঞতা ও কৌশলগত দৃষ্টিভঙ্গি বিনিময় করছে। এই সহযোগিতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরতার দর্শন। পাকিস্তান ও তুরস্ক উভয়ই পশ্চিমা সরবরাহকারীদের উপর অতিরিক্ত নির্ভরতা কমাতে চায় এবং নিজস্ব বা মিত্রভিত্তিক প্রযুক্তির উপর জোর দিচ্ছে। সুপার মুশাক ও বাবর শ্রেণীর করভেট প্রকল্প এই দর্শনের বাস্তব উদাহরণ। এগুলো দেখায় যে উন্নয়নশীল বা মধ্যম আয়ের দেশগুলো সঠিক পরিকল্পনা, দীর্ঘমেয়াদী বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে আন্তর্জাতিক মানের প্রতিরক্ষা প্ল্যাটফর্ম তৈরি ও রপ্তানি করতে পারে। আঞ্চলিক রাজনীতির দৃষ্টিকোণ থেকে এই সহযোগিতা দক্ষিণ এশিয়া ও পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের শক্তি সমীকরণেও প্রভাব ফেলেছে। পাকিস্তানের জন্য এটি ভারতীয় সামরিক আধুনিকায়নের প্রেক্ষাপটে একটি ভারসাম্য রক্ষার উপায়, আর তুরস্কের জন্য এটি বহুমুখী আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলার কৌশল। উভয় দেশই মুসলিম বিশ্বের মধ্যে প্রযুক্তিগত সক্ষমতা ও কৌশলগত স্বায়ত্তশাসনের প্রতীক হিসেবে নিজেদের অবস্থান জোরদার করতে চাইছে।
সব মিলিয়ে 52টি সুপার মুশকাক প্রশিক্ষণ বিমানের সফল সরবরাহ এবং পিএনএস খাইবারের অন্তর্ভুক্তি দুটি আলাদা ঘটনা হলেও এগুলো একই বৃহত্তর গল্পের অংশ। একটি গল্প যেখানে পাকিস্তান ও তুরস্ক ধীরে ধীরে কেবল ক্রেতা বিক্রেতা সম্পর্কের গণ্ডি ছাড়িয়ে গভীর কৌশলগত অংশীদারিত্বে পৌঁছে গেছে। এই অংশীদারিত্ব ভবিষ্যতে যৌথ গবেষণা, উন্নয়ন, উৎপাদন, এমনকি তৃতীয় দেশে যৌথ রপ্তানির পথও খুলে দিতে পারে। এর মাধ্যমে উভয় দেশই কেবল নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে না, বরং একটি পরিবর্তনশীল বৈশ্বিক নিরাপত্তা পরিবেশে নিজেদের অবস্থানও নতুনভাবে সংজ্ঞায়িত করছে। ভাবুন, একজন মানুষ, হাতে ক্যামেরা, পকেটে ক্রিপ্টোকারেন্সি, আর পেছনে এক অদৃশ্য রাষ্ট্র। এই মানুষটি ঘুরে বেড়াচ্ছিল ইসরায়েলের সবচেয়ে সংবেদনশীল জায়গাগুলোতে, বন্দর, নৌঘাঁটি, তেল শোধনাগার, এমনকি সাবমেরিনও। তিনি পর্যটক নন, সাংবাদিকও নন, তিনি একজন কথিত গুপ্তচর। আর অভিযোগটি এসেছে সরাসরি ইসরায়েলের কাছ থেকে। ইসরায়েল বলছে এই ব্যক্তি কাজ করছিল ইরানের হয়ে। এখানেই থামে না গল্প, কারণ এই ঘটনা কোনো একক গ্রেপ্তার নয়, এটি একটি বড় ছায়াযুদ্ধের অংশ। ইসরায়েল বনাম ইরান, যুদ্ধ নেই, কিন্তু যুদ্ধের সব প্রস্তুতি আছে। জুন মাসে দুই দেশ মুখোমুখি হয়েছিল, মিসাইল, ড্রোন, হামলা, পাল্টা হামলা। যুদ্ধ থেমেছে কাগজে কলমে, কিন্তু বাস্তবে ছায়ার ভেতরে আগুন এখনো জ্বলছে। আর আজকের ভিডিওতে আমরা জানবো এই গুপ্তচর কে, ইরান কেন রুশ নাগরিক ব্যবহার করছে, আর সবচেয়ে বড় প্রশ্ন, ইসরায়েল ও ইরানকে আবার যুদ্ধের দিকে এগোচ্ছে। ইসরায়েল, ইরান, দুই চিরশত্রু, দুই পরমাণু বাস্তবতা, আর মাঝখানে চলছে এক ভয়ঙ্কর ছায়াযুদ্ধ। এই যুদ্ধ ট্যাঙ্কে নয়, এই যুদ্ধ ক্যামেরায়, ড্রোনে, ক্রিপ্টোকারেন্সিতে আর গুপ্তচরদের মাধ্যমে। ইসরায়েল এবার বড় এক অভিযোগ তুলেছে। তাদের দাবি, ইরান ইসরায়েলের ভেতরে গুপ্তচর পাঠিয়েছিল, একজন রুশ নাগরিককে ব্যবহার করা হয়েছিল সেই কাজে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেত বলছে ওই ব্যক্তি ইরানের হয়ে কাজ করছিলেন। নাম ভিতালি জাগেনসভ, রাশিয়ান নাগরিক, ইসরায়েলে ছিলেন কাজের ভিসায়। অভিযোগ গুরুতর, তিনি নাকি ইসরায়েল জুড়ে ঘুরে ঘুরে ছবি তুলেছেন। বন্দর, নৌঘাঁটি, তেল শোধনাগার, গুরুত্বপূর্ণ অবকাঠামো, আলাদ বন্দর, হাইফা বন্দর, আশদোদ বন্দর, হার্জলিয়া মেরিনা। এমনকি তিনি ছবি তুলেছেন সামরিক জাহাজেরও। মার্কিন নৌবাহিনীর একটি সশস্ত্র জাহাজ, ইসরায়েলের ডলফিন ক্লাস সাবমেরিন। এই সাবমেরিন অত্যন্ত গোপন, ইসরায়েলের দ্বিতীয় আঘাতের সক্ষমতার প্রতীক, পারমাণবিক সক্ষমতার সঙ্গে জড়িত। এই তথ্য সংগ্রহ ছিল ভয়ঙ্করভাবে সংবেদনশীল। ইসরায়েল বলছে প্রতিটি কাজের জন্য তাকে টাকা দেওয়া হতো, কিন্তু সাধারণভাবে নয়, ক্রিপ্টোকারেন্সিতে। কারণ একটাই, টাকার কোনো চিহ্ন না রাখা, গুপ্তচর বৃত্তিকে অদৃশ্য রাখা। তদন্তকারীরা বলছেন অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিনি সরাসরি যোগাযোগে ছিলেন একজন ইরানি গোয়েন্দা হ্যান্ডলারের সঙ্গে। শেষ পর্যন্ত ধরা পড়েন রামাদ এয়ারফোর্স বেজে, সেখানে ছবি তুলছিলেন। হস্তান্তরের আগেই আটক করা হয়। এই তদন্ত চালায় শিনবেত এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিরাপত্তা ইউনিট মালমাব। এখন তার বিরুদ্ধে মামলা চলছে, বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগ, শত্রুপক্ষকে তথ্য সরবরাহ। ইসরায়েল বলছে এটি বিচ্ছিন্ন ঘটনা নয়, সাম্প্রতিক মাসগুলোতে ডজনের বেশি মানুষ গ্রেপ্তার হয়েছে। অভিযোগ একটাই, ইরানের হয়ে গুপ্তচর বৃত্তি। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন এটি কয়েক দশকের মধ্যে ইসরায়েলে অনুপ্রবেশের সবচেয়ে বড় চেষ্টা। এখন প্রশ্ন আসে, ইরান কেন এত আগ্রাসী? উত্তর লুকিয়ে আছে জুন মাসে। জুনে ইসরায়েল ও ইরান সরাসরি সংঘর্ষে জড়ায়। ইসরায়েল হামলা চালায় ইরানের ভেতরে, নিউক্লিয়ার স্থাপনা, সামরিক ঘাঁটি, শীর্ষ কমান্ডার। ইরান তখন পাল্টা জবাব দেয়, শত শত মিসাইল ছোড়ে। কিছু মিসাইল ভেদ করে যায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা। এই যুদ্ধ দেখিয়ে দেয় ইরান এখন আর শুধু হুমকি নয়, ইরান এখন শক্তি, মিসাইল প্রযুক্তি, ড্রোন, দূরপাল্লার হামলার সক্ষমতা, জটিল গোয়েন্দা নেটওয়ার্ক। যুদ্ধ থেমেছে, কিন্তু ছায়াযুদ্ধ চলছে। ইরান ভেতরে কঠোর ব্যবস্থা নিয়েছে, ডজনের বেশি মানুষকে ফাঁসি দিয়েছে। অভিযোগ, ইসরায়েলের মোসাদের সঙ্গে যোগাযোগ। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।